আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় কাল এমপি মন্ত্রীদের শপথ। আমন্ত্রণ পেয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৭টি বাড়ি। নতুন সরকারের সামনে দুর্বল আর্থিক খাত টেনে তোলার চ্যালেঞ্জ। খেলাপি ঋণ ব্যবস্থাপনা ও পুঁজিবাজারে নজর দেওয়ার তাগিদ। সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ। পিরোজপুরে ধানের শীর্ষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ ২ জনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙ্গুল বিচ্ছিন্ন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে এই প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল ৪টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য, আর তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এর মধ্যে ড্রাইভার সহ ৫০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। আইন শৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ১.৫ বছরের বেশি সময় পরে আবারও প্রাণবন্ত হতে যাচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এমপিদের যে শপথ, সেটি আসলে জাতীয় সংসদের ভেতরে যে শপথ পাঠকক্ষ আছে সেখানে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে নানা ধরনের প্রস্তুতি একেবারে শেষ। কক্ষ প্রস্তুত এবং অন্যান্য প্রস্তুতির পাশাপাশি দাপ্তরিক যে বিষয়গুলো আছে, শপথ বাক্য এবং রেজিস্টার বুকের যে বিষয়টি, সেটি সব ধরনের প্রস্তুতি আসলে এই মুহূর্তে শেষ। আমরা সকাল থেকে দেখছি যে এখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এখানে ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর, আর্মি এবং র্যাবের সদস্যরা সকাল থেকে এখানে নানা ধরনের তারা কর্মযজ্ঞ চালিয়েছেন। পাশাপাশি পুরো মাঠ পরিচ্ছন্ন করবার যে বিষয়টি, সেটি আসলে করে ফেলা হয়েছে। এবং সামনে যে জায়গায় মঞ্চ তৈরি করা হবে, বসার জায়গা, ৩৫০০ অতিথি বসবার যে আয়োজন, সামগ্রিকভাবে সবই বলা চলে। প্রায় ২ দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা। কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান? গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। আর সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকতে পারবেন, কিন্তু সেটিও প্রস্তুত করতে মাসখানেক সময় লেগে যেতে পারে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন, গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি দায়িত্ব নিয়েই দুর্বল আর্থিক খাত টেনে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে নিতে হবে চলমান সংস্কার কার্যক্রম, মনোযোগ দিতে হবে পাহাড় সমান খেলাপি ঋণ ব্যবস্থাপনায়। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে পুঁজিবাজারকে। আর এখাতে টেকসই উন্নয়নে নতুন সরকারকে কাঠামোগত সংস্কারে জোর দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। পতিত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে আর্থিক খাতে। লুটপাটে খাদের কিনারে পড়ে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ভঙ্গুর অবস্থা থেকে আর্থিক খাত টেনে তোলার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ব্যাংক। এ কাজে খানিকটা সফল হলেও টেকসই সংস্কার সম্ভব হয়নি।
দুর্বল 5টি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হলেও সেটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। 6টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করা যায়নি। এর বাইরে আরও কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে যারা টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। এমন বাস্তবতায় মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দায়িত্ব নিয়েই দুর্বল আর্থিক খাত টেনে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। এই এনপিএল কিভাবে ম্যানেজ করা হবে, যেটা 36% হয়ে গেছে, আরও সামনে বাড়তে পারে। আরও তো সিক ব্যাংক আছে যেগুলো চলবে না, এনবিএফআই আরও আছে, সেগুলোকে কিভাবে একটা যৌক্তিক সমাধানে আনা যাবে। রেগুলেটরের স্বাধীনতা, ব্যাংকিং কর্পোরেট গভর্নেন্স, সেগুলোর জন্য আইনি সুরক্ষা বা সংস্কার সেগুলো রয়ে গেছে। সুতরাং সেইখানে একটা বড় অর্থনৈতিক সুশাসনের একটা বড় কাজ বাকি। দুর্দশা থেকে বের করে আনার জন্য আগামী পদক্ষেপগুলো কী হবে? আমরা কি আরও অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব? আর যদি এটা সিদ্ধান্ত হয় যে এটার অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার দরকার নাই, কাজে বর্তমানে যে তথ্যগুলি আছে এই তথ্যের ভিত্তিতে আপনি কোন দিকে যাবেন? বিকল্পগুলো কি আছে? অবসায়ন করবেন নাকি মার্জার করবেন নাকি অন্যান্য সরকারিকরণ করবেন? পিরোজপুর সদরে 2 বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায় গত রাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি। বরিশাল বিভাগের 21 আসনের 18টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামী প্রাপ্তি মাত্র 2টি আসন। আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে 11টি আসন পায় দলটি। 2001 সালে বেড়ে দাঁড়ায় 17-তে। 2008 সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের 21 আসনের মধ্যে